আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। 22 নভেম্বর 1963 দুপুরের রোদে ঝলমল করছে শহর। টেক্সট বুক ডিপোজিটারির কাছে পৌঁছতেই ঘটল ঘটনাটা। গাড়ির গতি ছিল ধীর। অবস্থা যে এই খাতেই বইবে খুনিতা ভালো করেই জানত। একটা নিগ্রো ছেলে আর একজন প্রেস ফটোগ্রাফার ওই বাড়ির তেতলার জানালা থেকে রাইফেলের নলের মতো কি বেরিয়ে আসছে লক্ষ্য করলেন। কিন্তু গোটা ব্যাপারটা এত দ্রুত ঘটে গেল যে বিষয়টি আর কারো নজরে আনার সময় পেলেন না। রক্তাক্ত ঘটনাটা ঘটল সময় মাত্র 20 সেকেন্ড। 20টি মুহূর্ত লুটিয়ে পড়ল প্রবাহ পরাক্রান্ত বাদশা। সে সময় প্রেসিডেন্ট দুপাশের জনতার উদ্দেশ্যে হাত নাড়ছেন। গলায় এসে বিঁধল প্রথম বুলেটটি। কাত হয়ে পড়লেন তিনি। টেক্সাসের গভর্নর বাঁ দিকে ফিরেই চেঁচিয়ে উঠলেন, সর্বনাশ, আমাদের সবাইকে খুন করবে। চোখের পলকে ছুটে এলো আরেকটি বুলেট, মৃত্যুঘাতক। তার প্রচণ্ড ঘায়ে হুমড়ি খেয়ে পড়লেন কোনালি। পর মুহূর্তে এলো 3 নম্বর বুলেট, আঘাত হানল প্রেসিডেন্টকে। একটা কথা বলার পরও সময় পেলেন না তিনি। ফিনকে দিয়ে ছুটছে রক্তের ধারা। আতঙ্কে পাথর তার স্ত্রীর ভয়ার্ত বোবা কান্না বেরিয়ে এলো। উফ, এ কি হলো, আমার সর্বনাশ হলো, জ্যাক জ্যাক। স্বামীর দেহ জড়িয়ে ধরলেন তিনি আছড়ে পড়ে। সময়টা গোড়া থেকেই ভালো যাচ্ছিল না। এ সময়ের পৃথিবীর সবচেয়ে পরাক্রান্ত নৃপতির জনাব জন ফিটজেরাল্ড কেনেডি আন্তর্জাতিক ক্ষেত্রে কমিউনিজম রোধ, পরমাণু বোমা পরীক্ষা করার সীমিত ব্যবস্থা, অনুন্নত দেশগুলোর অগ্রগতির জন্য পরিকল্পনা, রাশিয়ার সাথে সুসম্পর্ক গড়ে তোলা, বিশ্ব শান্তির জন্য আপ্রাণ প্রয়াস চালিয়ে যাওয়া ছাড়াও রয়েছে নিজ ঘরে সমস্যা। আজ তার সবচেয়ে বড় দিক হল সাদা কালোর দ্বন্দ্বের উপর পর্দা টানা। মুক্তি ঘোষণাপত্রকে কার্যকরী করার জন্য যে আপ্রাণ চেষ্টা আমেরিকার 2 কোটি নিগ্রো চালিয়ে যাচ্ছিল, একজন সৎ মানুষ হিসেবে তার বরাবরই সহানুভূতি ছিল এতে। রিপাবলিকান আব্রাহাম লিঙ্কন নিগ্রোদের অধিকার প্রতিষ্ঠা করার আগেই বর্ণ বিদ্বেষীর গুলিতে নিহত হন। কেনেডি শুধু মুখেই নয়, কাজেও প্রমাণ করছিলেন তিনি নিগ্রোদের সম অধিকার দাবির একজন প্রবল সমর্থক। প্রেসিডেন্ট নির্বাচিত হবার কদিন আগে আটক নিগ্রো নেতা মার্টিন লুথার কিংকে জামিনে ছাড়িয়ে আনেন তিনি। হোয়াইট হাউসে আসার পরই কেনেডি বুঝলেন অত্যন্ত সতর্কতার সাথে ফেলতে হবে পা। তাড়াহুড়ো করলে যাদের সহানুভূতি তার উপর আছে তারাও বিমুখ হয়ে পড়তে পারে। তিনি জানতেন যে করেই হোক দক্ষিণ অঞ্চলের ডেমোক্র্যাটদের সমর্থন তাকে পেতেই হবে। তাই তার প্রথম দিকের বক্তৃতায়, বিশেষত স্টেট অব দ্য ইউনিয়নে, তার মনোভাবের উগ্র প্রকাশ ঘটেনি। দিন গড়িয়ে চলল। কেনেডি স্থির নিশ্চিত হলেন নিগ্রোরা যদি রাজ্য আর স্থানীয় নির্বাচনগুলোতে অংশগ্রহণের অধিকার পায় তাহলে রাজনৈতিক পাণ্ডারা তাদের দাবি অগ্রাহ্য করতে পারবে না। সে পথ ধরেই এগুলেন তিনি। দক্ষিণের রাজ্যগুলোতে তখন কতগুলো অমানবিক ব্যবস্থা চালু ছিল। স্টেশন, এয়ারপোর্ট, বাস, সিনেমা, হোটেল ইত্যাদিতে কালো বলে নিগ্রোদের ঢুকতে দেওয়া হতো না। স্কুল কলেজও ছিল আলাদা। অথচ খেলাধুলা থেকে শুরু করে কলকারখানার দিনমজুর পর্যন্ত বহু কাজে এদের ব্যবহার করছে সাদারা। মরিয়া হয়ে রুখে দাঁড়ালো নিগ্রোরা। শুরু হলো দাঙ্গা। বিচলিত হলেন কেনেডি। জাতির উদ্দেশ্যে টেলিভিশন বক্তৃতায় বললেন, প্রেসিডেন্ট লিঙ্কন কৃতদাসদের 100 বছর আগে মুক্তি দিয়েছেন, তবু মার্কিন নিগ্রোরা আজও মুক্তি পায়নি। অত্যাচার আজ তাদের পিছু ছাড়েনি। এরই ফলে উত্তর আর দক্ষিণের প্রতিটি শহর জ্বলছে। প্রত্যেক স্তরে অনাচার দূর করতে আইন চাই, তবে আইন মানুষকে সবকিছু শেখাতে পারে না। দমন নীতিরও এর সমাধান নয়। বিক্ষোভ আর শোভাযাত্রার হাতেও এর সমাধান ছেড়ে দেয়া যায় না। এখন প্রতিটি রাজ্যে, আইনসভায়, এমনকি প্রাত্যহিক জীবনেও আমাদের এ সম্পর্কে সচেতন হতে হবে। এই বক্তৃতাকে মানবতাবাদীরা স্বাগত জানালেও ঘাতকের অস্ত্রে শান দেওয়ার কাজ শুরু হলে সেদিন থেকেই, সেই ভাষণের মাত্র কঘণ্টা পরই নিগ্রো নেতা মেডগার এভার্টস গুলিতে প্রাণ হারান। দেশের 280 জন ট্রেড ইউনিয়ন নেতাকে হোয়াইট হাউসে ডেকে পাঠালেন কেনেডি। তাদের অনুরোধ জানালেন যাতে দেশের সমস্ত ইউনিয়ন থেকে বর্ণ বৈষম্য দূর হয়। অনুরোধ রক্ষা করা না হলে তিনি নিশ্চয়ই শক্ত হবেন। এবার দক্ষিণের বৈষম্যমূলক ব্যবস্থাগুলোকে অপসারিত করলেন। সাদাদের জন্য
বিশেষভাবে আর কিছু নির্দিষ্ট রইল না। কালোরা যে কোনো হোটেল বা ক্লাবে যেতে পারবে, উঠতে পারবে ট্রেনের যে কোনো কামরায়। শিক্ষার ক্ষেত্রেও এই একই ব্যবস্থা। দক্ষিণে সব স্টেট এই আদেশ মাথা পেতে নিল না। তাদের মনে হলো প্রেসিডেন্ট স্বেচ্ছাচারিতার চূড়ান্তে পৌঁছেছেন। বিষয়টা আগুনের রূপ নিল জেমস মেরিডিথকে নিয়ে। এই নিগ্রো ছাত্রটা নতুন ব্যবস্থা অনুসারে মিসিসিপি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গিয়েছিল। বিতাড়িত হলো সে। ঘটনা থামল না এখানেই, শুরু হয়ে গেল কালো ঠেঙ্গানো। বিস্ময়ের ব্যাপারেই ওই স্টেটের গভর্নর কেন্দ্রীয় আদেশ অমান্য করে সাদাদের হিংস্রতায় ইন্ধন দিলেন। কেনেডি নীরব দর্শকের ভূমিকা নিতে পারলেন না। প্রথমে তিনি মিসিসিপি স্টেটকে সতর্ক করলেন। তাদের যখন কাজ হলো না, 16,000 ফেডারেল সৈন্যকে মার্চ করিয়ে দিলেন। ওখানকার গভর্নর আর কিছু করতে সাহস পেল না। সৈন্যরা সবকিছু কঠোর হাতে দমন করলেন। নিগ্রো ছাত্র জেমস মেরিডিথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করল সাদাদের পাশে। নভেম্বর 1963, কেনেডি শাসনামলের 34 মাস। এক ব্যাপক কর্মসূচি গ্রহণ করলেন প্রেসিডেন্ট। আসছে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন। ডেমোক্রেটিক দল নিঃসন্দেহে তাঁকেই মনোনয়ন দেবে। তবে ফের যাতে জয়লাভ করতে পারেন সেজন্য সচেষ্ট হতে হবে তাকে। কাজেই দক্ষিণে যাওয়া দরকার। প্রথমে টেক্সাসে যাওয়াই স্থির করলেন তিনি। স্পেন, ফ্রান্স ও মেক্সিকোর অধীনে থাকার পর টেক্সাস প্রজাতন্ত্রী দেশ হিসেবে চিহ্নিত হয়। তারপর এখানকার জনগণের রায় অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিলে যায়। প্রাকৃতিক সম্পদে ভরা টেক্সাস আমেরিকার অর্ধেক পেট্রোল আর গ্যাস উৎপাদন করে। এখানকার সাদা চামড়ার লোকেরা কালোদের চাবুক পেটা করতেই অভ্যস্ত। দিনকাল পাল্টালেও এদের মনে গতি বদলায়নি একটু। বর্ণ দাঙ্গা লেগেই আছে এখানে। অক্টোবর মাসে টেক্সাসে খবর পৌঁছে গিয়েছিল প্রেসিডেন্ট সফরে আসছেন। গভর্নর কোনালি দোটানায় পড়ে গেল। কালো দেশে পছন্দ করে না। এখানে সে কেনেডি তাদের হয়ে ওকালতি শুরু করলে বিশ্রী ব্যাপার হবে। ওদিকে আসছে নির্বাচনে। কেনেডির সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ভ্যারি গোল্ড ওয়াটারের বাড়ি এখানেই। টেক্সাসে তার প্রভাব অপরিসীম। বেশ চিন্তায় পড়ে গেল কোনালি। ওয়াশিংটন থেকে ডাক পড়ল তার। যাবার আগে ডালাসের প্রভাবশালী লোকদের নিয়ে এক বৈঠক করলেন তিনি। বৈঠকে উপস্থিত হল চেম্বার অব কমার্সের সভাপতি, ব্যাংকার, সংবাদপত্রের মালিকদের মতো ব্যক্তিরা। কারো ইচ্ছে নয় কেনেডি টেক্সাসে আসুন। এ ব্যাপারে আমি পুরোপুরি নিরুপায়, বলল কোনালি। তবে এই সফরকে অন্যভাবেও কাজে লাগানো যেতে পারে। সফরে কয়েকদিন আগে ডালাসে পৌঁছলেন জিরিবুনো। তাকে পাঠানো হয়েছে কী রকম ব্যবস্থাপনা হচ্ছে তা দেখার জন্য। তিনি দেখলেন অন্যান্য ব্যবস্থা মোটামুটি হলেও প্রেসিডেন্ট কোথায় ভাষণ দেবেন তা এখনও ঠিক হয়নি। 3টে জায়গা নিয়ে আলাপ আলোচনা চলছে: উইমেন্স বিল্ডিং, মার্কেট হল আর ট্রেডমার্ট। জেরি দেখে শুনে উইমেন্স বিল্ডিংয়ের পক্ষে রায় দিলেন। কোনালি নানা অজুহাত দেখিয়ে তা কেচে দিল। শেষ পর্যন্ত ট্রেড মার্টে ব্যবস্থা হলো বক্তৃতার। মারাত্মক সুবিধে হলো খুনের। বৃহস্পতিবার 22 নভেম্বর 1963। ডালাসে যাবার তৈরি শেষ। হোয়াইট হাউস থেকে বেরোবার সময় হয়ে এলো। দ্রুত চিন্তা করে নিলেন কেনেডি, ওখানে তার আর কিছু বলার আছে কিনা। নেই। ডালাসে যে ভাষণ দেবেন তার টাইপ করা কপি সাথেই রয়েছে। দীর্ঘ ভাষণের এক জায়গায় তিনি বলবেন, আজকের পৃথিবীতে স্বাধীনতা বাতিল হয়ে যেতে পারে একটিও গুলি না ছুড়ে। থমথম করছে ডালাস। কয়েক হাজার ইস্তাহার বিলি করেছে কারা। তাতে কেনেডির 2টো ফটোগ্রাফ ছাপা হয়েছে। একটা সামনের দিক থেকে তোলা, অন্যটি পাশ থেকে। তাতে লেখা, ফেরারি রাষ্ট্রদ্রোহী। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই লোক চক্রান্ত করে চলেছে, একে ধরা চাই। 7টি চক্রান্তের কথা উল্লেখ করা হয়েছে। গরম গরম কথায় ভরা খবরের কাগজ সবার হাতে হাতে। প্রেসিডেন্ট এখন অস্টিনে রয়েছেন। কয়েক ঘন্টার ভেতরেই এসে পড়বেন এখানে। তিনি ডালাসের কোনো কোনো পথ দিয়ে যাবেন তারও একটা ম্যাপ ছেপে দিয়েছেন দৈনিক টাইমস হেরাল্ড। এই ম্যাপ দেখেই বাড়িটা বেছে নিল খুনে। ওই বাড়ির তেতলার একটা খালি ঘরের জানালার পাশে পজিশন নেয় সে। ডালাসের রাস্তার দুপাশে ঠাসাঠাসি ভাবে অজস্র মানুষ। কেনেডির গাড়িতে রয়েছেন গভর্নর কোনালি আর জ্যাকুলিন। নিরাপত্তা বিভাগের কর্মচারীরা চলছে আগে পিছে। খানিকটা খুশি দেখাচ্ছে প্রেসিডেন্টকে। তার আশঙ্কা বাস্তব হয়নি। প্রচণ্ড বিক্ষোভের মুখোমুখি দাঁড়িয়ে নেই তিনি। এদিকে টেক্সাস থেকে বেশ কিছুটা দূরে ক্যালিফোর্নিয়ার অক্সনার্ডের টেলিফোন এক্সচেঞ্জের ম্যানেজার রয় সিহান বিচিত্র এক টেলিফোন বার্তা পেলেন। কাজে ব্যস্ত ছিলেন তিনি।
টেলিফোনের ঝনঝন শব্দে রিসিভার কানের কাছে তুলতেই শুনতে পেলেন এক উত্তেজিত নারী কণ্ঠ। প্রেসিডেন্ট নিহত হতে চলেছেন, সে ফিসফিসে অসংলগ্নভাবে বলল। বিস্মিত সিহান কিছু বলার আগেই কেটে গেল লাইন। রিসিভার নামিয়ে রেখে কয়েক সেকেন্ডে হতভম্ব হয়ে বসে রইলেন তিনি। তারপর আবার সহজ হলেন। এ ধরনের কথাকে গুরুত্ব দেবার কোনো অর্থ নেই। মজা করার জন্য এমন ফোন তো কতই আসে, দুত্তেরি বলেই মন দিলেন কাজে। রাইফেলের নল থেকে বুলেট বেরিয়ে আসতে তখন আর মাত্র 20 মিনিট বাকি। সিহান ভুল করল। টেলিফোন বার্তাকে গুরুত্ব দিয়ে সাথে সাথে ডালাসের খবর পাঠালেই চুকে যেত সব। ওখানকার নিরাপত্তা বিভাগ সতর্ক হতো, বাতিল করে দিত ভাষণের প্রোগ্রাম, বেঁচে যেত কেনেডি প্রাণে। কিন্তু কিভাবে? আসমান থেকে নেমে এসেছে মৃত্যু পরোয়ানা। দৃষ্টি পড়ে গেছে আজরাইল আলাইহিস সালামের। তাকদীর ঠেলে ধাক্কিয়ে নিয়ে আসছে তাকে নির্দিষ্ট স্থানে। নির্ধারিত হয়েছে চূড়ান্ত সময় আর স্থান। কে বাধা দেবে ঐশী আদেশকে? কে রুখবে? কে? মালাকুল আরহাম নামে এক ধরনের ফিরিস্তা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। গর্ভে যখন শিশু, তখন ফিরিস্তা তার রক্ত মাংসের সাথে মৃত্যুস্থানের মাটি মিশিয়ে দেন। ওই মেশানো মাটি এতদিন মানুষটিকে টেনে আনে মৃত্যুর জায়গায়, সেখানে সে মারা যায়। আল্লাহ তাআলা বলেন, কুল্লাউ কুনতুম ফি বুইতিকুম লাওয়ারাজ্জালিনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিহুম। হে নবী, আপনি বলে দিন, তোমরা যদি তোমাদের ঘরের ভিতরেও থাকো, তবু যার মৃত্যু যেখানে আছে তাকে অবশ্যই সেখানে যেতে হবে। হযরত আজরাইল আলাইহিস সালাম নবীদের সাথে দেখা করতে আসছেন। একবার তিনি সুলাইমান আলাইহিস সালামের দরবারে এলেন। সেখানে বসা ছিল একজন সুশ্রী যুবক। মৃত্যুদূত তার দিকে তাকালেন কঠিন দৃষ্টিতে। ভয় পেয়ে গেল যুবক। চলে গেলেন আজরাইল আলাইহিস সালাম। যুবকটি বলল, হে সুলাইমান নবী, আমার অনুরোধ, আপনি বাতাসকে হুকুম দিন, সে যেন আমাকে এখনই চীন দেশে পৌঁছে দেয়। চীনে এসে পড়ল যুবক। একটু পরেই আজরাইল আলাইহিস সালাম ফের হাজির নবীর দরবারে। ব্যাপার কি? এবার অবাক হবার পালা সুলাইমান আলাইহিস সালামের। জিজ্ঞেস করলেন, ছেলেটাকে কড়া চোখে দেখার কারণ কি? কারণ ওই দিনই তার জান কবজ করার জন্যে আল্লাহ পাক আমাকে আদেশ করেন। ভালো কথা, কিন্তু আপনার দরবারে নয়, চীন দেশে। সব মহিমা আল্লাহর। তাকে আপনার দরবারে বসা থাকা থেকে অবাক হই। বিরক্তির নজরে দৃষ্টি রাখি তার দিকে। সে ভয় পায়। তারপর বাতাসের আগে পৌঁছে যায় চীন দেশে। ততক্ষণে পৌঁছে গেছে সেও। নির্দিষ্ট স্থানে বের করে নেই তার প্রাণ। অমোঘ নিয়তি টেনে নিয়ে যাচ্ছে কেনেডিকে তার মৃত্যুস্থানে। সিহানকে মাথা ঘামাতে দেয়নি তিনি। গুলি শব্দ শুনেই অবস্থার গুরুত্ব বুঝতে পারল ড্রাইভার। দ্রুত গাড়ির মুখ ঘুরিয়ে পার্কল্যান্ড হাসপাতালের দিকে ছুটল সে। 5 মিনিটের ভেতরে রক্ত নিয়ে ওঠা কেনেডির দেহ শোয়ানো হলো অপারেশন টেবিলে। নিউরোসার্জারি বিভাগের প্রধান ডাক্তার কেম্পকাল 8 জন সহকারী নিয়ে নেমে পড়লেন মৃত্যুর সাথে পাঞ্জা কষতে। কেনেডির অবস্থা তখন অবনতির দিকে। শ্বাসনালী অপারেশন করে যাতে তিনি সহজে নিঃশ্বাস নিতে পারেন তার ব্যবস্থা করা হলো। অক্সিজেন ও হৃদস্পন্দনকে সহজ করার জন্য ইলেকট্রোকার্ডিওগ্রাফ যন্ত্র ব্যবহার করা হলো। কিন্তু চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা ব্যর্থ করে দিয়ে গুলিবিদ্ধ হবার 25 মিনিট পর এ সময়ের সবচেয়ে পরাক্রান্ত বাদশাহ, বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্রের জনপ্রিয়তম প্রেসিডেন্ট জন ফিটজেরাল্ড কেনেডি ত্যাগ করলেন শেষ নিঃশ্বাস। প্রেসিডেন্ট জন ফিটজেরাল্ড কেনেডি শেষ নিঃশ্বাস ত্যাগ করল। স্কুল বুক ডিপোজিটারির তেতলার জানালা থেকে রাইফেলের মতো কিছু একটা বেরিয়ে এসেছিল। প্রত্যক্ষদর্শীরা একথা জানাতেই পুলিশ ঢুকল সে বাড়িতে। জানালার পাশে পাওয়া গেল একটা 6.5 বোরের রাইফেল। এ ধরনের অস্ত্র ইতালিতে সামরিক প্রয়োজনে তৈরি করা হয়। 3টি খালি কার্তুজও পাওয়া গেল সেখানে। পুলিশ জানতে পারল কোকড়া চুল, বেটে ও রুগ্ন চেহারার এক যুবককে মাত্র অল্প কিছু আগে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখা গেছে। ওই যুবকের অনুসন্ধানে তৎপরতা শুরু হলো। খুব শীঘ্রই জানা গেল গোয়েন্দা দপ্তরের একজন কর্মচারী ও ডালাসের একজন পুলিশ নির্জন এক রাস্তায় মরে পড়ে আছে। হত্যাকারীকে কেউ কেউ দূর থেকে দেখে ফেলেছিল। চেহারার বিবরণ পেয়ে পুলিশ বুঝতে পারল তারা যাকে খুঁজছে এ সেই ব্যক্তি। তারপর নানা সূত্রে জানা গেল ওই রকম চেহারার একটা লোক ওক ব্রিকের টেক্সাস থিয়েটারে ঢুকেছে। টেক্সাস থিয়েটারে অতর্কিত হানা দিল পুলিশ। গ্রেপ্তার হল যুবকটি। জানা গেল তার নাম লি হার্ভে অসওয়াল্ড, বয়স 24। আগে নৌ দফতরের কর্মচারী ছিল, পরে চাকরি ছেড়ে দিয়ে রাশিয়া চলে যায়। মাত্র কিছুদিন হয় রাশিয়ান বউকে নিয়ে আমেরিকায় ফিরে এসেছে।
কমিউনিস্ট ভাবাপন্ন একটা সংস্থার সাথে জড়িত ছিল সে। আগে একথাও জানা গেল, এখন সে কাস্ট্রোপন্থী একটা সমিতির সভাপতি। অসওয়াল্ডকে হাজতে জেরার ভার নিলেন ডালাস গোয়েন্দা বাহিনীর ক্যাপ্টেন উইলি ফ্রিং। 20 ঘন্টা ধরে এক নাগাড়ে জিজ্ঞাসাবাদ চলল, কিন্তু একটি কথাও বলল না অসওয়াল্ড। অসওয়াল্ডের রাশিয়ান বউ মারিনাকে তলব করা হলো থানায়। প্রয়োজনীয় সূত্রের আশায় প্রশ্নের জালে ঘিরে ফেলা হলো তাকে। ইতিমধ্যে অসওয়াল্ডের হাতের প্যারাফিন টেস্ট হয়েছে। টেস্টের ফলাফলে ধরা পড়ল নিঃসন্দেহে সে রাইফেল চালিয়েছে। ধীরে আরও সাক্ষ্য প্রমাণ পাওয়া গেল। মারিনার ফ্ল্যাট সার্চ করে পাওয়া গেল কয়েকটা ফটোগ্রাফার আর একটা চিঠি। ইতালির তৈরি যে রাইফেল ঘটনাস্থলে পাওয়া গেছে, সেই অস্ত্র হাতে নিয়ে অসওয়াল্ড দাঁড়িয়ে রয়েছে, এমন সব ছবি পুলিশের হাতে এলো। চিঠির বয়ান আরও গুরুত্বপূর্ণ। অসওয়াল্ড শিকাগোর এক অস্ত্র ব্যবসায়ীকে এই রাইফেলটি পাঠাতে লিখেছিল তারই সম্মতিপত্র। অসওয়াল্ড যে খুনি এই ব্যাপারে নিশ্চিত হলেও তার মুখ থেকে একটি কাজের কথাও বের করতে পারেনি পুলিশ। অজস্র প্রশ্নের মুখোমুখি হয়েও নির্বিকার ভাব নিয়েই শুক্রবারটি কাটিয়ে দিল অসওয়াল্ড। ওদিকে এই রাজনৈতিক হত্যাকাণ্ড সারা বিশ্বকে ঠেলে দিল পারমাণবিক যুদ্ধের মুখে, আর আমেরিকায় দেখা দিল গৃহযুদ্ধ। পারমাণবিক যুদ্ধের বিপদ সংকেত প্রথম শোনা যায় যখন প্রেসিডেন্ট কেনেডি রাশিয়ার প্রেসিডেন্টকে কিউবায় স্থাপিত মিসাইল সরিয়ে নিতে বলেছিলেন। গোটা আমেরিকার দিকে মুখ করেই রাখা হয়েছিল। গোটা ব্যাপারটা শুরু হয়েছিল টেক্সাস থেকে। এটা একটা কুখ্যাত শহর, বিশ্বের সব কুখ্যাত বিদ্রোহী, প্রতিক্রিয়াশীল, নির্দয়, নিষ্ঠুর মানুষগুলোর আবাস। রাজনীতিতে কোনো ভালো কাজে, উন্নতিতে বাধা দিতে এরা সদা তৎপর। এই রাজ্যের মানুষ খুবই নারাজ আর অসুখী, কারণ 1960 সালে জন এফ কেনেডি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিচার্ড নিক্সনকে মাত্র ক ভোটে পরাজিত করে প্রেসিডেন্ট হলেন। টেক্সাসবাসী কেনেডিকে একজন দেশদ্রোহী আর কমিউনিস্ট বলে কলঙ্কিত করতে চাইল। তারপর কালোদের ব্যাপারে তার উদারনীতি আরও ক্ষিপ্ত করে তুলল তাদের। তারা সিদ্ধান্ত নিল কেনেডির নীতিকে কখনো সফল হতে দেবে না। ডালাসের 2.5 লাখ লোকে হাততালি আর সংবর্ধনার মাঝ দিয়ে এগিয়ে যাচ্ছিল বুলেট প্রুফ গাড়ি, গাড়ির ছাদ সরানো। জনতার ভালোবাসার সম্মান জানালেন কেনেডি। ডালাসের গভর্নরের স্ত্রী নেমি মন্তব্য করল, আপনি নিশ্চয়ই এবার মতো পাল্টেছেন। এতগুলো মানুষের ভালোবাসা আর গভীর আগ্রহ কি আপনি বিবেচনা করছেন? আপনাকে আমরা ভীষণ ভালোবাসি। হ্যাঁ, অবশ্যই, বললেন কেনেডি। ওদের ভালোবাসার তুলনাহীন। কেনেডি খুনের সময় ক্রুশ্চেভ ইউক্রেনে। এ খবর শুনে তিনি হতবাক, ছুটে এলেন মস্কোতে। তক্ষুনি পাঠালেন শোকবার্তা আমেরিকান দূতাবাসের রেজিস্টার বুকে লিপিবদ্ধ করে রাখার জন্য। জানালেন এ ঘটনায় তিনি অত্যন্ত দুঃখিত আর মর্মাহত। রাশিয়ার প্রচার মাধ্যমগুলোতে ঘোষণা করা হলো, দুঃখ প্রকাশ করা হলো রাশিয়ান সরকারের তরফ থেকে। প্রাবদা ও অন্য সব কাগজগুলোতে ফলাও করে ছাপা হলো কেনেডির অকাল মৃত্যুর খবর। বলা হলো এ ক্ষতি রাশিয়ারও ক্ষতি। পেন্টাগন, আমেরিকার ডিফেন্স ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার থেকে এয়ারফোর্স, নেভি আর আর্মিকে লাল সংকেত দেওয়া হলো। যে কোনো প্রকার অবস্থা মোকাবিলা করার জন্য তৈরি থাকতে বলা হলো। গোটা আমেরিকায় শোকের ছায়া নেমেছে। সব দোকানপাট, অফিস, আদালত, শিল্প প্রতিষ্ঠান বন্ধ। আমেরিকাবাসী দুঃখে বেদনায় ভেঙে পড়ল। সবাই নিজেদের দোষারোপ করছে। জাতিসংঘের দেশগুলো শোক প্রকাশ করল। সারা বিশ্ব হতবাক। সবার প্রশ্ন, তাহলে এখন বিশ্ব শান্তির জন্য লড়বেটা কে? অসওয়াল্ড একই কথা বলে চলেছে, না, আমি খুন করিনি, খুনি নই। কিন্তু সে কেনেডিকেই শুধু খুন করেনি, গ্রেপ্তারের আগে আগে পুলিশ অফিসার দীপ্তিকেও খুন করেছিল। 2টি খুনের অপরাধ হিসেবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। ডালাস পুলিশ প্রাথমিক তদন্ত শেষ করে ওয়াশিংটন সিআইএর দপ্তরে পাঠিয়ে দিল রিপোর্ট। সেখান থেকে বলা হলো সিনেটের বিচার বিভাগীয় কমিটি তদন্ত করবে এই ঘটনার। পুরো ব্যাপারটার উপর রহস্যের আবরণ রয়েছে। অস্বীকার করার জন্যই গোয়েন্দা মহল নানা সম্ভাবনা সম্পর্কে চিন্তা করছেন। বাগা বাগা গোয়েন্দারা যখন মূল সূত্র খোঁজার ব্যাপারে মাথা ঘামাচ্ছেন, ঠিক তখনই আঘাত এলো আচমকা। 24 নভেম্বর অসওয়াল্ডকে কাউন্টি জেলে নেবার জন্য তৈরি করা হলো কড়া নিরাপত্তা ব্যবস্থা। শুধু সাংবাদিকরা ঢুকতে পারবে। ভিড়ের মাঝে ঢুকে পড়ল জ্যাক রুবি। সে স্থানীয় নাইট ক্লাবের পরিচালক। তাকে পুলিশ ভালো করে চেনে, তাই কঠোর নিরাপত্তা এড়িয়ে সাংবাদিকদের মধ্যে সে এসে দাঁড়াতে পেরেছিল। বাংলাদেশি সময়
রাত 11:10 সামান্য কিছু আগে অসওয়াল্ডকে লিফটে করে নিচে নামিয়ে আনা হলো। ক্লান্ত বিবর্ণ মুখ, জাতি তখন টেলিভিশনের সামনে, সবাই রুদ্ধশ্বাসে দেখছে খুনিকে। হঠাৎ একই ছুটে আসছে একজন লোক, একটু ঝুঁকে ভিড়ের মাঝ দিয়ে। একটা অঘটন ঘটবে আশঙ্কায় গোটা দেশবাসী আঁতকে উঠল। ভয়ে হৃৎপিণ্ডের একটা বিট মিস করল। দৃষ্টি সবার বিস্ফোরিত। সবাই শুনল গুলির আওয়াজ, বজ্রপাতের মতো কান ফাটানো শব্দ। দেখল আগুনের ঝলক নিয়ে ছুটে যাচ্ছে গুলি খুনি অসওয়াল্ডের দিকে। পেটে আঘাত করল সেটা, দুমড়ে গেল অসওয়াল্ড। পার্কল্যান্ড হাসপাতালে নেওয়া হলো তাকে। মারা গেল। খানিক পরেই পালাতে পারেনি রুবি। জনা কয়েক গোয়েন্দা আর সাংবাদিক ঝাঁপিয়ে পড়ে আটক করে তাকে। জ্যাক রুবি মাঝবয়সী, 52 বয়স তার, অবিবাহিত। রুবি সাক্ষাৎকারে বলল, টিভিতে জ্যাকি আর তার ছোট ছোট বাচ্চাগুলোর কান্না দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। সিদ্ধান্ত নিয়ে ফেললাম, বদলা নেব। রুবি কেন আসলে এই কাজটা করলো আজও জানা যায়নি। অনেকে অনেক কথা বলছে, পুলিশ, জনতা, রাশিয়া, এক একজনের এক এক সন্দেহ। আসলে অদৃশ্য খবরের মালিক তো আল্লাহ তাআলা, আলেমুল গাইব, তিনি সবচেয়ে ভালো জানেন। তো ভাই, মৃত্যু এভাবে ওত পেতে থাকে, এভাবে হানা দেয় আচমকা, অতর্কিতে, হঠাৎ, কাউকে কিছু না জানিয়ে, কাউকে কিচ্ছু না বলে। কিন্তু সে আসবে যদি সে জগতের একচ্ছত্র অধিপতিও হয়। মৃত্যু এসেছিল ফিরাউন ও নমরুদের কাছে, জুলকারনাইন ও সুলাইমানের কাছে, মুসা, ঈসা, ইসমাইল, ইব্রাহিম, ইসহাক, ইয়াহিয়া, ইয়াকুব, ইউসুফ, ইলিয়াস, ইউসা, শোয়েব, সালে, হুদ, দাউদ, জাকারিয়া, নোহের কাছে, আর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বেঁচে থাকতেই কিংবদন্তির নায়ক হয়েছিলেন আব্রাহাম লিঙ্কন। সাদা কালোর মধ্যে কোনো তফাৎ না রেখে সমান অধিকার প্রতিষ্ঠার জন্যে চেষ্টা, উদ্যম তার ছিল একটা ঐতিহাসিক অবদান। তিনি কালোদের ভোট দেওয়ার অধিকার দেন। এতে একদল হয়েছে খুশি, আর অন্যরা গিয়েছে রেগে। দুদলই নানাভাবে বিরক্ত করছিল তাকে। তারপর তার কাছে আসতে থাকে ভয় দেখানোর চিঠি। সেগুলোই ছিল হত্যা বা অপহরণের ভয়। ইন্টেলিজেন্স ব্যুরো তাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ষড়যন্ত্রের তথ্য দিয়ে গেছে। লিঙ্কন সেসব থোড়াই শুনেছিলেন। আমার ভাগ্যে যদি আমার মৃত্যু লেখা থাকে, তাহলে কেউ কি তা ঠেকাতে পারবে? লিঙ্কন হেসে বলতেন, 14 এপ্রিল 1865 সাল, রোজ শুক্রবার। এদিন প্রেসিডেন্ট লিঙ্কন তার স্ত্রী ফার্স্ট লেডি মেরি লিঙ্কনকে সাথে নিয়ে এলেন ফোর্ড থিয়েটারে। নাটক দেখবেন। নাম আওয়ার আমেরিকান কাজিন। গোটা জাতি সেদিন মহানন্দে পালন করছে গুড ফ্রাইডে। দিনের আলো ফুটে উঠেছিল উজ্জ্বলতা আর আনন্দ নিয়ে। ঝকঝকে নির্মল নীলাকাশ, কোথাও মেঘের ছিটে ফোটা নেই। মেরি ট্রেড লিঙ্কনের জীবনে এটি একটি স্বর্গীয় দিন। আজ তিনি ভীষণ সুখী। লিঙ্কনের সাথে থিয়েটারে নাটক দেখতে যাবেন সেজন্যে। কদিন আগেই অনেক ঝঞ্ঝাট গেছে, উদ্বেগ আর উৎকণ্ঠায় পার হয়েছে এক একটা দিন। গৃহযুদ্ধের উদ্বেগ আর দুশ্চিন্তা থেকে এখন তারা মুক্ত। তারা দুজন ঠিক করেছেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের নির্ধারিত সময় পার হবার পর তারা দীর্ঘ সময়ের ছুটিতে ইউরোপে যাবেন, বেড়াতে। মেরি অপেক্ষা করছিলেন সেদিনের, কবে আব্রাহাম ফের আইনজ্ঞ হিসেবে প্র্যাকটিস শুরু করবেন। শিকাগো কিংবা গ্রিনফিল্ডে ভবিষ্যৎ হয়তোবা সফলতা বয়ে আনবে। প্রেসিডেন্ট লিঙ্কনের জন্য এদিনটা ব্যস্ততায় ভরা। অন্যদিনের মতোই, গৃহযুদ্ধের সফলতা অর্জনের মতোই, তিনি উপদেষ্টা মণ্ডলীর সাথে একমত হয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করলেন যে যুদ্ধে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার জন্য সব ব্যবস্থা নেওয়া হবে। সেদিন সাঁঝের বেলা মেরি যখন লিঙ্কনকে থিয়েটারে যাবার কথা মনে করিয়ে দিচ্ছিলেন, তখন তিনি ভীষণ ক্লান্ত। বাইরে কোথাও যাবার চেয়ে বিশ্রাম নিতেই বেশি আগ্রহী ছিলেন। কিন্তু মেরির মন ভেঙে যাবে ভেবে থিয়েটারে যাওয়া ঠিক করলেন। জানতেন মেরি যাবার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন, আর তিনি সাথে গেলে খুব খুশি হবেন। তাই নিজের ক্লান্তি ভুলে মেরিকে সঙ্গদানের সিদ্ধান্ত নিলেন। ঠিক তখনই একটা ঘোড়া ছুটছে তুফান গতিতে। তার উপর বসে আছে একজন মানুষ, খুনি। প্রাণপণে সে ছুটাচ্ছে ঘোড়া দক্ষিণে ফোর্ড থিয়েটারের দিকে। আব্রাহাম লিঙ্কন আর মেরি বসেছিল স্পেশাল বক্সে। মেরি সাবধান করে বলেছিল লিঙ্কনকে এমন জায়গায় বসতে যেখান থেকে তাকে জনতা দেখতে পাবে না। আবার তিনি খুব ভালোভাবে স্টেজের অভিনয় দেখতে পাবেন। কিন্তু এক শিল্প দম্পতি ঠিকই তাকে দেখে ফেলল, চিনল, অভিবাদন জানালো স্টেজ থেকে শ্রদ্ধার সাথে। নাটক দেখছেন ওরা, আব্রাহাম আর মেরি দুজন। তৃতীয় দৃশ্য শুরু হবার পয়লাই মেরি লক্ষ্য করলেন কাঁপছেন লিঙ্কন। তিনি ওভারকোট এগিয়ে দিলেন লিঙ্কনের দিকে, ঘন হয়ে বসলেন। আচমকা
প্রচণ্ড শোরগোল শুরু হলো বক্সে। কান ফাটানো শব্দে বোমা বিস্ফোরিত হলো। ভীত সন্ত্রস্ত মেরি চকিতে তাকালেন স্বামীর দিকে। বিস্ময়ে বিমূঢ়, নিস্তেজ দুটি চোখ, পাথরের মতো। শক্ত কাঠের মতো লিঙ্কনের শরীর প্রাণহীন। সভয়ে চিৎকার করে উঠলেন তিনি। তখনই দেখতে পেলেন মেজর রথবোন। সে তাদের সাথে এসেছিল। একজন অপরিচিত লোকের সাথে ধস্তাধস্তি করছেন। হঠাৎ তার মনে হলো কোথায় যেন দেখেছেন লোকটাকে। খুনি লাফ দিয়ে বক্স টপকে পালিয়ে গেল। বিমূঢ়ের মতো সেদিকে চেয়ে থাকলেন মেরি, নির্বাক। খুনির নাম বুথ। লিঙ্কন থিয়েটারে আসার 1.5 ঘন্টা আগে পৌঁছেছে সে। খুনি জানত ঠিক কোন দিকে প্রেসিডেন্ট আছে। বক্সের প্রবেশ পথের দরজায় ফুটো করে রেখেছিল। উন্মাদ হয়েছিল বুথ লিঙ্কনকে খুন করার জন্য। 4 জন সঙ্গীকে নিয়ে খুন করার জন্য অস্থির হয়ে উঠল সে। তার ধারণা এই হত্যার মাধ্যমে বিপ্লবী রাষ্ট্রকে ইউনিয়নের নিষ্ঠুর কবল থেকে মুক্ত করতে পারবে। সে হোয়াইট হাউসে নিজস্ব দালাল নিয়োগ করল। এরা তার কাছে লিঙ্কনের রোজকার কাজের ধারা সম্পর্কে খবর পাঠাত। বুথের গুপ্তচর তাকে খবর দিল যে 1865 সালের 14 এপ্রিল শুক্রবার প্রেসিডেন্ট আর তার স্ত্রী ফোর্ড থিয়েটারে যাবে। এই সুযোগটা কাজে লাগাবে সিদ্ধান্ত নিল সে। ফোর্ড থিয়েটারের সাথে তার খুব জানাশোনা, কাজেই হত্যাকাণ্ডের জন্য এটি একটা দুর্লভ সুযোগ। 14 এপ্রিল বুথ আর তার সাথীরা সারাক্ষণ মতলব আছে। তৈরি হয়েছে তাদের সাজোয়া ঘোড়ার নেশায় মাতাল তারা। বুথের ধারণা অমর হবে সে। এই হত্যাকাণ্ডের কারণে কৃতদাস প্রথা চালু রাখার পক্ষে ইতিহাস তার নাম থাকবে মুক্তিদাতা। আজ বুথ ভীষণ সতর্ক। বক্সের প্রবেশ মুখের দরজার ফুটো দিয়ে সে নজর রাখছিল। গুলি ছোড়ার সময় যাতে কেউ তাকে আক্রমণ করতে বা বাধা দিতে না পারে তার জন্য সে আগে থেকেই গ্যালারির দেয়ালের 2 ইঞ্চি পরিমাণ প্লাস্টার খসিয়ে রেখেছিল। সেটা যাতে বোঝা না যায় সেজন্য এক টুকরো কাঠ দিয়ে জায়গাটা ঢেকে নিল। কারণ থিয়েটারের সবাই তাকে ভালোভাবেই চেনে, জানে ঘন মেকআপ ছিল। পাল্টে ফেলল চুলের স্টাইল, মুখ ভর্তি দাড়ি গোপ রাখল। তাকে চেনার সাধ্য রইল না আর। গোপনে প্রবেশ করল বক্সের ভেতরে। অতি নাটকীয়ভাবে একটা ভার্জিনিয়ান প্রবাদ আওড়ালো। লিঙ্কনের কানে কিছুই গেল না। খুব তাড়াতাড়ি চেতনা হারালেন তিনি। দ্রুতগতি সম্পন্ন বুলেটের আঘাতে লুটিয়ে পড়লেন মৃত্যুর কোলে। 2500 দর্শক শুনল বুলেটের আওয়াজ, কিন্তু বুঝল না কিছুই। কারণ ঠিক তখনই নাটকের দৃশ্যে গুলি ছুঁড়েছে পাত্র। সবাই ভেবেছে শব্দটা বুঝি স্টেজ থেকেই এলো। বুথ তাই ঠিক করেছিল। সে অপেক্ষা ছিল কখন দৃশ্যটা আসবে। তৃতীয় দৃশ্যের প্রথমেই সেটা এলো। গুলি ছুঁড়ল বুথ। মেজর রাতবোন গুলির আওয়াজ শুনে ঝাঁপিয়ে পড়ল বুথের উপর, কিন্তু দেরি হয়ে গেছে। ছুরি দিয়ে আঘাত করল বুথ মেজরের বাঁ বাহুতে। ধরে রাখতে পারল না রাতবোন। আঘাত করে স্টেজের উপর লাফিয়ে পড়ল প্রায় 10-12 ফুট নিচে। পায়ের পাতা আটকে গেল বক্স আর স্টেজের মাঝে। এসব বাধা ডিঙিয়ে বুথ পালিয়ে গেল ঠিকই, বক্স থেকে বেরিয়ে লাফ দিয়ে ঘোড়া চলল, পালিয়ে যায় দূরে। ওয়াশিংটনকে পেছনে রেখে ফোর্ড থিয়েটারে আগুন ধরিয়ে দিতে চাইল উন্মত্ত দর্শকরা। গোটা আমেরিকা শোকে মুহ্যমান হলো। বুথকে বলা হলো আমেরিকার সবচেয়ে কুখ্যাত অপরাধী। অথচ বুথ ভেবেছিল সে অমর হবে। তাকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে $50,000। এলান হলো। 11 দিন 11 রাত পর পাওয়া গেল বুথকে। ঝোপের আড়ালে লুকিয়েছিল। আগুন ধরানো হলো। সে বেরিয়ে এলো। তখনই গুলি করা হলো। লুটিয়ে পড়ল বুথ। পড়ে থাকলো তার রক্তাক্ত লাশ। মৃত্যুর হাত থেকে বাঁচতে পারল না জগৎ বিখ্যাত আমেরিকার জনপ্রিয়তম রাজা লিঙ্কন। ঠিক দিনে ঠিকক্ষণে হাজির আজরাইল আলাইহিস সালাম, মৃত্যুদূত। সারা দুনিয়ার বাদশাহ ফিরাউন খোদা দাবি করে বসল। সেই খোদার মৃত্যু হলো তারই কথিত আমার লোহিত সাগরে। নমরুদ আরেক পরাক্রান্ত বাদশাহ, মাথায় জুতোর বাড়ি খেতে খেতে মৃত্যু হলো তার। আবু জাহেলের আরেক নাম ছিল ওমর বিন হাকাম। জ্ঞানী ছিল সর্দার। মৃত্যু এলো তার কাছে অনেক অপমানের বোঝা নিয়ে। সে মূল্য 2 জন বালকের হাতে। ভবিষ্যৎদার অদৃশ্য জগতের সব খবরের অধিকার একমাত্র আল্লাহ তাআলার। এ ব্যাপারে সাধারণ মানুষের কোনো দখল নেই। আল্লাহ তাআলা কালামে পাকে বলেন, বলো আসমান ও জমিনের অদৃশ্যের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, আর কেউ জানে না কখন তারা আবার উঠবে। আল্লাহ তাআলা তার অদৃশ্য জ্ঞানের খানিকটা দান করেছিলেন নবী ও রাসূলদের। তারা সেই ক্ষমতা বলেই যা কিছু বলেছেন ভবিষ্যতে তা অব্যর্থভাবে সত্যে পরিণত হয়েছে।
এসব বাণী অনেক সময় সাধারণ মানুষের বুঝতে অনেক কঠিন হয়েছে। ভেবেছে কি কি করে এসব কথা সত্য হবে, কিন্তু মহামকরিম আল্লাহ তাআলা সব সত্যে পরিণত করেছেন। শেষ নবী আকাই নামদার তাজিদারি মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসীম দয়ালু। আল্লাহ তাআলার সীমাহীন দয়ায় অনেক ভবিষ্যৎবাণী করে গেছেন, আর তা অক্ষরে অক্ষরে সত্যে পরিণত হয়েছে। তা দেখে হতবাক হয়ে যেতে হয়। একদিন রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন আল্লাহর পবিত্র কাবায়। একসময় সিজদায় গেলেন। দূর থেকে এ দৃশ্য দেখছিল পাপিষ্ট আবু জাহেল। সে সময় তার সাথে কজন দুরাচর সাথে ছিল। তারাও ঘোর কাফির, অবিশ্বাসী, দ্রোহী। তারা হচ্ছে উতবা বিন রবিয়া, তার ভাই শায়বা বিন রবিয়া, ওলিদ বিন উতবা, আমর বিন হিশাম, উকবা বিন মুয়াইদ, উমাইয়া বিন খালফ আর উমারা বিন আল ওয়ালিদ। দো জাহানের বাদশাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিজদায় এ দৃশ্য দেখে আসমান খুশি, জমিন খুশি, সূর্য খুশি, নক্ষত্রেরা খুশি, প্রকৃতি খুশি, মহাসমুদ্রের কল্লোল ধারা খুশি, খুশি পাহাড় পর্বত, নদ নদী বাতাস খুশি, খুশি আসমানের বাসিন্দারা। কিন্তু নারাজ হয়েছে শয়তানের অনুচরেরা, আবু জাহিল ও তার বাহিনী। আবু জাহিল সিজদার দৃশ্য দেখতে দেখতে হিংস্র হয়ে উঠল, আর ভেতরে হিংসার আগুন। শয়তান তাকে সাহায্য করল, বুদ্ধি দিল। সে বুদ্ধি প্রকাশ করল আবু জাহিল সাথীদের। শুনে সাথীরা মহা খুশি। সবাই মিলে একটা উট জবাই করে ফেলল। সাত তাড়াতাড়ি তার তাজা রক্তাক্ত পুঁতি দুর্গন্ধময় নাড়ি ভুড়ি বয়ে এনে সিজদারত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে ফেলে দিল। সুবিশাল নাড়ি ভুড়ি, তার ওজনও অসম্ভব বেশি। প্রচণ্ড চাপে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দম আটকে গেল। তিনি নড়তে চড়তে পারছেন না, রুদ্ধশ্বাস অবস্থা। দেখে হেসে কুটি কুটি কুচক্রি, এটাই তো আমরা চাই। তিল তিল করে কষ্ট দিতে চাই, অপমান করতে চাই। কোনো দয়ালু প্রত্যক্ষদর্শী ছুটে গেল মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। তিনি দৌড়ে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কষ্ট দেখে কেঁদে দিলেন ঝরঝর করে। হায় রে মানুষ, ভালোবাসার নবীর এই অবস্থা করলেই। মা ফাতিমা দৌড়ে এসে পিতার উপর হুমড়ি খেয়ে পড়লেন। এখন কর্তব্য সারতেই হবে, আহাজারি করলে চলবে না। ব্যথায় কাতর বুকে পাথর বাঁধলেন, মুছে নিলেন সোনালি অশ্রু। দ্রুত হাতের নাড়ি ভুড়ি সরালেন পিতার কাঁধের উপর থেকে। ধীরে ধীরে নিঃশ্বাস ফেলতে পারলেন। দয়ার নবী মাথা তুললেন, অশ্রু ভেজা মেয়ের মুখের দিকে তাকালেন। মা ফাতিমা বললেন, বাবা, এসব দুরাচারকে বদদোয়া করো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়লেন, শেষে দোয়া করলেন, আয় আমার আল্লাহ, উতবা, শায়বা, আমর বিন হিশাম, ওয়ালিদ, উমাইয়া, উকবা আর উমারের সাথে তুমি বোঝাপড়া করো। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শপথ আল্লাহ তাআলার, আমি ওইসব পাপিষ্ঠদের বদরের যুদ্ধের সময় ধরাশায়ী অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেছি। যুদ্ধ শেষে এদেরকে বদরের গর্তে নিক্ষেপ করা হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদেরকে গর্তে ছুঁড়ে ফেলা হয়েছে ওদের উপর অভিশাপ ছিল। এদের সাথে আবু জাহেলের নাম না থাকলেও সে এই যুদ্ধে নির্মমভাবে নিহত হয়, আর ওই বদরের গর্তেই ঠাঁই পায়। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ শুরু হবার খানিক আগে গভীর রাতে আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় গেলেন। বললেন, এখানে আবু জাহিল, এখানে শায়বা, এখানে উতবা, এভাবে বড় বড় কাফিরদের নাম বলে দেখালেন কোথায় তারা নিহত হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শপথ করে বলেন, পরদিন ঠিক সে জায়গায় পড়েছিল নির্দিষ্ট ব্যক্তির রক্তাক্ত লাশ। মক্কার দুর্দর্শ নেতা আবু জাহেল, পণ্ডিত, রণনৈপুণ্যে অসীম দক্ষ আর অমিত শারীরিক শক্তির অধিকারী, মক্কার 100 লড়াকু যুবককে একাই মোকাবেলা করে। 1000-এর এক বাহিনী নিয়ে এসেছে সে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্যে। প্রত্যেকে সশস্ত্র, সুদক্ষ, সুসজ্জিত। বেকাবিরা তাদের উৎসাহ দেওয়ার জন্যে গাইছে গান। যুদ্ধের প্রচুর রসদ আর অফুরন্ত খাবার দাবার তো রয়েছেই। মুসলমানরা যুদ্ধের জন্য তৈরি হয়ে আসেনি, তাদের অস্ত্র সীমিত, সাওয়ারি মাত্র কখানা। তারা ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। আচমকা তাদের সামনে এসেছে যুদ্ধের ডাক। 10 জন ভেস্তি আশরাই মুবাশশিরদের একজন হচ্ছেন বিখ্যাত সাহাবী হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, বদরের যুদ্ধে আমি আমার দুপাশে দুটো কম বয়সী ছেলে দেখতে পেলাম। মনে কথা এলো, আহা, ছেলে দুটো না হয়ে যদি বয়স্ক 2 জন লোক পেতাম।
তারা হতো বলিষ্ঠ, লড়াকু আর রণনৈপুণ্যে দক্ষ। তাহলে আমরা একে অন্যকে সাহায্য করতে পারতাম। মনের ভাবনা শেষ হয়নি এমন সময় হঠাৎ আমার ডান পাশের ছেলেটা কথা বলে উঠল। সে আমার দেখেছে, বলল, চাচা যান, আপনি নরকের কীট আবু জাহিলকে চেনেন? আমি বললাম, হ্যাঁ অবশ্যই চিনি। তুমি হঠাৎ তার পরিচয় জানতে চাইছো, কি ব্যাপার? ছেলেটা গভীর আবেগে বলল, সে আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়। এই নরাধমকে আজ যদি পাই, হয় তার দেহ থেকে গর্দান বিচ্ছিন্ন করে ফেলবো, নয়তো আমি শেষ হয়ে যাব। আমি অবাক। তার কথা শেষ না হতেই বা পাশের ছেলেটা কথা বলে উঠল এবার। সে বলল, চাচা যান, আপনি কি আবু জাহেলকে দেখেছেন? আমি বললাম, কেন, তাকে দিয়ে তোমার কি? সে বলল, আমি শুনেছি জগতের রহমত দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে খুব বাজেভাবে গালিগালাজ করে। আজকে আর তাকে ছাড়ব না। দেখা মাত্রই দোজকে পাঠাবো, নয়তো নিজেই শহীদ হব। ঠিক তখনই দেখলাম আবু জাহিল যুদ্ধের ময়দানে ঘোড়া ছোটাচ্ছে। সে তার দলকে যুদ্ধের জন্য তৈরি করছে। ব্যস্ত। ওই যে তোমরা যাকে চাচ্ছ, আমি বাচ্চাদের উদ্দেশ্যে বললাম। কথা না শেষ হতেই দেখি আমার দুপাশের দুই বালক নেই, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। চিতা যেমন অবিশ্বাস্য ক্ষিপ্রতায় ছুটে যায় শিকারের দিকে, তার চেয়েও দ্রুত ওরা পৌঁছে গেছে আবু জাহিলের কাছে। তাদের তরবারি বিদ্যুৎ বেগে আঘাত এনেছে আবু জাহিলের আর তার ঘোড়ার পায়ে। পা পিছলে পড়ে গেল আহত ঘোড়া। আবু জাহিলকে নিয়ে ঘোড়ার পুরো ওজন পড়ল তার শরীরে। তারপরেও সে অদ্ভুত ক্ষিপ্রতায় দেহ বের করে আনলো, কিন্তু আহত পা নিয়ে দ্রুত উঠে পড়ার আগেই আঘাত হানল মুআব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ধরাশায়ী হল দুরাচার। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা চেপে ধরলেন। তখনও প্রাণপণে বুঝে চলেছে আল্লাহর দুশমন। দক্ষিণ দিক থেকে ছুটে এলেন আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাঁটু দিয়ে চেপে ধরলেন যুবক। গলায় রাখলেন তরবারির তীক্ষ্ণ ধার ফলা। মাসুদ মুমূর্ষু। আবু জাহিল বলে উঠল, মৃত্যুর সময় তুমি আমার একটা অনুরোধ রাখো। আব্দুল্লাহ তাড়াহুড়ো করছেন। আবু জাহিল বলল, তুমি আমার গলা সেখানে কাটো যেখানে গলা শেষ হয়ে কাঁধে ঠেকেছে, অর্থাৎ যেখানে অ্যাপোলো প্যাটার্ন রয়েছে সেখানে কেটো না, যেখানে গলা শুরু হয়েছে। কেন? যাতে মৃত্যুর পর আমার মাথার ওজন বেশি হয়। আমার পাড়ার লোকেরা যখন ওজন দেবে, তখন তারা বলবে আমি কত বড় শক্তিমান বাহাদুর ছিলাম। অবিশ্বাসের মৃত্যুর সময়ের আকাঙ্ক্ষা দেখুন। কথিত আছে মাথাসহ গলার ওজন 1 মণ হয়েছিল। জ্ঞানী সর্দার সম্পদশালী আবু জাহিল মৃত্যুকে ফেরাতে পারল না। হায়, যদি মানুষ এই সহজ সত্যটুকু বুঝে নিত একটু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।